আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আমরা আমাদের পরিমিতি অধ্যায়ের একদম লাস্ট যে টপিকটা ছিল 16.4 সেটা নিয়ে আজকে কথা বলবো। একটু জিনিসপাতি বুঝবো, তারপর আমরা ম্যাথগুলো একদম ধাম করে করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত যে চ্যাপ্টারগুলো পড়ছে, ওই চ্যাপ্টারে আমরা কি করছি? পরিসীমা নির্ণয় করছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো ছিল না, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করছে, পরিসীমা বা পেরিমিটার নির্ণয় করছে। এই তো ঘুরে ফিরে এগুলোই ছিল। আমরা 16.1, 2 অথবা 3 এই চ্যাপ্টারগুলোতে 2 ডাইমেনশনাল অবজেক্ট নিয়ে কাজ করছি। যেমন থাকবে ত্রিভুজ, চতুর্ভুজ কিংবা বৃত্ত। এই সব কিছু ছিল আমার 2 ডাইমেনশনাল অবজেক্ট, মানে এর দৈর্ঘ্য ছিল অথবা প্রস্থ ছিল। কিন্তু আমাদের 16.4 এ 3 ডাইমেনশনাল যে অবজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, মানে যেগুলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই আছে। তো তুমি যদি তোমার আশেপাশের পড়ার টেবিলের দিকে তাকাও, বা তুমি যে ঘরে বসে ক্লাস করতেছো, তোমার যে বাসা, তোমার বাসার যে রুম, এটার দিকে যদি তুমি তাকাও, তাহলে তুমি দেখবা যে তোমার এই রুমের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটাই আছে। এটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। এখন আমাদের এই ক্ষেত্রফল, পরিসীমা, এদের সাথে নতুন একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে আমার আয়তন বা ভলিউম। মনে রাখবা, বাস্তব জীবনে যে কোনো 3 ডাইমেনশনাল অবজেক্টেরই ভলিউম বা আয়তন থাকে। যেমন ধরো, আমি তোমাকে একটা অবজেক্ট একটু দেখাই। ধরো আমার হাতে তোমরা যে মোটামুটি বক্স দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমাদের এই ভাইয়া যে মাইকটা নিয়ে ক্লাস নিয়েছি সেটা থাকে। আমি একটু তোমাকে ভিতরে দেখাই। তুমি যে অবজেক্টটা দেখতে পাচ্ছ, দেখো এটা আমার একটা আয়তাকার ঘনবস্তু। বা তোমার যে পড়ার যে বই, তুমি যে বই থেকে ম্যাথগুলা করতেছো, বা তোমার যে সাধারণ গণিতের যে বইটা আছে, এটা একটা আয়তাকার ঘনবস্তু। কেন এটা একটা আয়তাকার ঘনবস্তু ভাই, তোমাকে ভালো করে বুঝাই দেই। দেখো, তোমার এই যে ধরো আমার হাতে যে বক্সটা আছে, এই বক্সটা দেখো, তুমি এইটা যদি তুমি দৈর্ঘ্য ধরো, এটা হচ্ছে তোমার প্রস্থ। এখন তুমি দেখো এই যে এইটুক, এটাকে আমরা বলতে পারি থিকনেস, অথবা আমরা আরেকটু বড় পরিসরে যদি বলি, এটাকে আমরা উচ্চতা ধরতে পারি। তার মানে তুমি দেখো, এই যে অবজেক্টটা তুমি দেখতে পাচ্ছ, এইটার তিনটা সাইড আছে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। যে কোনো 3 ডাইমেনশনাল অবজেক্টকেই মোটামুটি এই তিনটা সাইডসে ভাগ করা যায়, ঠিক আছে? আর যখনই কোন একটা অবজেক্ট 3 ডাইমেনশনাল, তখনই ওটার ভলিউম থাকবে। আচ্ছা, তো এই পুরো বিষয়টা আমি তোমাকে একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করে দেখাই। এখন আমরা পড়তে যাচ্ছি আয়তাকার ঘনবস্তু। লিখো আয়তাকার ঘনবস্তু। ওকে, আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তু কেমন হইতে পারে? তোমরা চাইলে আয়তাকার ঘনবস্তু আঁকার প্রসেসটা ভাই থেকে শিখে নিতে পারো। ধরো আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম। ওকে, এখন এই আয়তক্ষেত্রটাকে ধরো আমি একটু বাড়াই কমাই দিলাম আর কি। ওকে, এখন এই আয়তাকার ঘনবস্তুর সাইডগুলোকে ধরো আমি যোগ করে দিলাম। এই সাইডগুলোকে ধরো আমি একটু যোগ করে দিই, এই যে। আর ধরো এই যে এই সাইডগুলোকে আমি এখন যোগ করে দিলাম। এই যে দেখো, তোমার খুব সুন্দর একটা আয়তাকার ঘনবস্তু চলে আসে। যেহেতু আমার এই যে বোর্ডের মধ্যে আমি লিখতেছি, এই যে তলার মধ্যে আমি লিখতেছি, এটা তোমার একটা 2 ডাইমেনশনাল তল। এটা শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। এই জন্য ভাইয়া খুব সুন্দর করে হয়তো তোমাকে এই 3 ডাইমেনশনাল অবজেক্টটা দেখাইতে পারতেছে না, বাট তোমার ভিজুয়ালাইজেশনের জন্য আমি মোটামুটি তোমাকে বুঝাই দিলাম। আর তোমার ভিজুয়ালাইজেশনের জন্য তো এই টাইপ যে কোনো একটা বস্তু আছে। তুমি যে বই দেখে করতেছো না, তোমার বাসায় যে বই, এটাই ধরো তোমার একটা আয়তাকার ঘনবস্তু হিসেবে তুমি বলতে পারো। আচ্ছা, এখন তুমি এই অবজেক্টটার দিকে তাকাও। এই অবজেক্টটা দেখো, এই যে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, দেখো এই 4টা বাহুই কিন্তু সমান, সেম লেন্থের এই 4টা বাহু। আবার তুমি যদি এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু, এই 4টা বাহুর কথা চিন্তা করো, এই 4টা বাহুর লেন্থ কিন্তু সেম বা সমান। আবার তুমি যদি এই যে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, এই 4টা বাহুর দিকে তাকাও, এই 4টা বাহুর দৈর্ঘ্যও কিন্তু সেম, বা লেন্থ, আমি দৈর্ঘ্য না বলে লেন্থ বলি জিনিসটাকে। এই 4টা বাহুর লেন্থ কিন্তু সেম। তাইলে তুমি যদি এই আয়তাকার ঘনবস্তুর বাহুগুলোকে একটু হিসাব করো, দেখবে যে তুমি তাইলে এখানে 3 ধরনের বাহু পাচ্ছ। 3 ধরনের বাহু পাচ্ছ। আমি আরেকবার দেখাই। এই যে দেখো, একটা এই ধরো এক টাইপের বাহু,
যেগুলো হচ্ছে সেম ধরনের বা সেম সাইজের। তারপর এই হচ্ছে ধরো তোমার অন্য আরেকটা বাহু, এগুলো হচ্ছে আবার সেম সাইজের। আবার এই যে ধরো এই যে এগুলা, এগুলো হচ্ছে ধরো আরেকটা টাইপের বাহু, যেগুলো হচ্ছে তোমার সেম সাইজের। দেখো এই তিন ধরনের বাহু বাদে আর কোনো বাহু কিন্তু আমার এখানে বাকি নেই আমার আয়তাকার ঘনবস্তুতে, তাই না? আয়তাকার ঘনবস্তুতে কিন্তু বাকি নেই। আচ্ছা, এখন তোমাদের বইয়ে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলাকে কিছু ধরে নিছে, একটা জিনিস ধরে নিছে। তোমাদের বইয়ে যে দৈর্ঘ্য যে জিনিসটা আছে সেটাকে ধরছে হচ্ছে এ, প্রস্থকে ধরছে হচ্ছে বি, আর উচ্চতাকে ধরছে হচ্ছে সি। তাহলে আমি ধরলাম আমার এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এটা, হুইচ ইজ এ, আমি এটাকে প্রস্থ ধরলাম হুইচ ইজ বি, আর এটাকে আমি উচ্চতা ধরলাম হুইচ ইজ সি, হুইচ ইজ সি। তার মানে এই হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তু এ বি সি। বুঝছি আমরা? এখন তুমি চাইলে এটাকে বি ধরতে পারো, এটাকে এ ধরতে পারো, এটাকে সি ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ইটস আপ টু ইউ। বাট আমরা সাধারণত হচ্ছে এইভাবে ধরে নেই বিষয়টাকে, এবং তোমাদের বইও এইভাবে আছে। তাহলে আমি লিখি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমি ধরলাম কি বলতো, দৈর্ঘ্যকে আমি ধরলাম এ, প্রস্থ, প্রস্থকে ধরা হইলো বি, আর উচ্চতাকে তুমি কি ধরে নিছো, উচ্চতাকে তুমি ধরা হচ্ছে সি। ফাইন। আচ্ছা, এখন এই আয়তাকার ঘনবস্তুর হচ্ছে আমরা তিনটা জিনিস বের করব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর একটা কর্ণের যে দৈর্ঘ্য আছে সেটা বের করব। আয়তাকার ঘনবস্তুর কর্ণ কি, যে তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমি আবার দেখাই, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তোমাদের বাসায় আরেকটা জিনিস বলে, এই যে তোমরা যখন টিভি বা ফ্রিজ বা ধরো মাইক্রোওয়েভ ওভেন এগুলা কিনো, বা তোমার আম্মু আব্বু যখন এগুলো কিনে, বা ধরো পিসি এগুলো যখন কিনে, তুমি দেখবা যে এত বড় একটা কার্টুনের মধ্যে করে এটাকে নিয়ে আসে। এটাও তোমার একটা আয়তাকার ঘনবস্তু, বুঝছো? তুমি এটার ভিতরের দিকে তাকায় দেখবা যে একটা আয়তাকার ঘনবস্তু দেখা যাচ্ছে। তাহলে এই যে আয়তাকার ঘনবস্তু, এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ, তোমরা একটু ইংলিশ টার্মগুলো জানো, কর্ণ বা ডায়াগোনাল, ঠিক আছে? ডায়াগোনাল কি হবে? আয়তাকার ঘনবস্তুর কর্ণ বা ডায়াগোনাল হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফর্মুলা না। আয়তাকার ঘনবস্তু বা কর্ণের ফর্মুলা হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তো যেহেতু আমি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে যথাক্রমে এ বি আর সি ধরে নিছি, এজন্য আমি এখানে লিখছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে তোমার সি স্কয়ার। বাট তুমি অরিজিনালটা মনে রাখবা, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস হচ্ছে তোমার উচ্চতা স্কয়ার। আচ্ছা, তারপর আসো, তারপর হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল। তল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, তোমরা একটু ভাইকে বলো তো, তোমার এই আয়তাকার ঘনবস্তুর কয়টা তল আছে? কয়টা তল আছে টোটাল? ধরো এটা তো আমাদের সে আয়তাকার ঘনবস্তুর, তাই না? তাই তো। তো তুমি একটা জিনিস দেখো, তোমার আয়তাকার ঘনবস্তুর কয়টা তল আছে? এই একটা তল, এই একটা তল, দুইটা। তারপর দেখো এই একটা তল, এই একটা তল, চারটা। এই একটা তল, এই একটা তল। এই হচ্ছে তোমার টোটাল 6টা তল। তুমি যে বইটা নিয়ে পড়তেছো, এই বইটার ক্ষেত্রেও দেখবা, তুমি যদি ভালো করে হিসাব নিকাশ করো, দেখবা যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই তুমি টোটাল 6টা তল পাবা। তাইলে আয়তাকার ঘনবস্তুর, কোন একটা আয়তাকার ঘনবস্তু তাহলে কয়টা তল থাকে? 6টা তল থাকে। তাহলে কোন একটা আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমার এই যে 6টা তল আছে, এই 6টা তলের ক্ষেত্রফলকেই বোঝায়। তাহলে লিখো, দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের, সমগ্র তলের এই এই ওয়ার্ডটা যদি ইউজও না করে, শুধু যদি তোমাকে বলে যে তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, তাহলেও তোমাকে ধরে নিতে হবে যে তোমার সমগ্র তলের ক্ষেত্রফলের কথাই বলছে। সমগ্র তলের বা তলের ক্ষেত্রফল কি হবে দেখো, তোমাকে আমি বুঝাই। তুমি যখন কোন একটা আয়তক্ষেত্র এর যখন ক্ষেত্রফল হিসাব করছিলা, দেখো একটা আয়তক্ষেত্র, ভালো করে বুঝো, এই তোমার একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ধরো এইটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই যে তোমার ধরো দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কি বের করছিলা? এবি, এবি। আচ্ছা, তারপর ধরো আমি অন্যভাবে একটা আয়তক্ষেত্র আঁকি, ধরো এই হচ্ছে তোমার একটা আয়তক্ষেত্র, এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র। ধরো আমি এই আয়তক্ষেত্র ধরলাম, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে ধরো তোমার বি, আর এটা ধরো হচ্ছে ধরো আমার সি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো? বি ইনটু সি, রাইট? আচ্ছা, এখন তুমি দেখো এই যে আয়তকার যে তোমার ঘনবস্তুটা আছে, এটার দিকে তাকাও। ধরো
তুমি আমি এখানে যে ডাটাগুলো ধরছিলাম বা যে ইনফরমেশন গুলো ধরছিলাম সেটাই। আমার এই আয়তাকার ঘনবস্তুর ধর এটা দৈর্ঘ্য a, এটা হচ্ছে প্রস্থ b। তাহলে আমার এই তলের ক্ষেত্রফল হবে ab, এই তল আর এই তল কিন্তু সেম, তাহলে এটার ক্ষেত্রফল ab, এটার ক্ষেত্রফল ab। তাহলে আমি এই দুইটা তলের ক্ষেত্রফল কত হবে? 2ab। আচ্ছা, তারপর ধরো এটার উচ্চতাকে, এই যে থিকনেসটাকে আমি ধরছিলাম ধরো c, তাহলে এইটা দেখো হচ্ছে তোমার a আর এইটা হচ্ছে তোমার c, তাহলে এই তলের ক্ষেত্রফল হচ্ছে ac, আবার এই তলের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার ac। তাহলে এই একটা তল আর এই একটা তল, এই দুই তলের ক্ষেত্রফল ac, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 2ac। আচ্ছা, আর বাকি আছে হচ্ছে আমার এই সাইডটা আর এই সাইডটা। তাহলে তুমি দেখো এই সাইডের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার bc, এই সাইডের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার b ইনটু c। তাহলে তুমি দেখো তোমার এই পৃষ্ঠের ক্ষেত্রফল আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল সেম জিনিস, তাহলে 2bc। তাহলে এখন তুমি টোটাল ক্ষেত্রফলটা দেখো তো কি কি পাইছো? ab, ab 2ab, 2ac, আর হচ্ছে তুমি পাইছো 2bc। তাহলে তোমার টোটাল যে সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়ালো? 2 ইনটু ab প্লাস bc প্লাস ac বা ca। তুমি দেখো তোমার কিন্তু এখানে এই যে ছয়টা তল, সেই ছয়টা তলের ক্ষেত্রফল কিন্তু এখানে আছে, তাই না? বলো তাই না? তাই না? এটুকু বুঝছি যে কিভাবে হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল আসতে পারে। দেখো এই পরিমিতি জিনিসটা কিন্তু পুরাটাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কানেক্টেড। স্পেশালি তুমি যখন 16.4 করতেছো, তুমি তোমার আশেপাশে তাকাইলেই এই আয়তাকার ঘনবস্তুর হাজার হাজার তুমি হচ্ছে এক্সাম্পল পাবা। ধরো তোমার বাসায় যে আলমারিটা আছে, তুমি যেখানে জামা কাপড় রাখো, তোমার বাসায় যে ওয়ার্ড্রোবটা আছে, আয়তাকার ঘনবস্তু। তুমি যে বই পড়তেছো, এটা একটা আয়তাকার ঘনবস্তু। তোমার বাসায় যে ডিকশনারিটা আছে, এটা একটা আয়তাকার ঘনবস্তু। সবাই বুঝছি, সবাই বুঝছি। আবার তুমি যে হচ্ছে যে মনিটরের সামনে বসে আছো, বা তোমার যে ফোন, আমার ফোনটা খুঁজে পাইতেছি না, খুঁজে রাখছে, এটা একটা আয়তাকার ঘনবস্তু। কিন্তু যদিও এটা অনেক চিকন, থিকনেস অনেক কম, ওই জন্য আমরা উচ্চতা না ধরে আর কি থিকনেস বলবো তখন, বাট সেম থিং, এটা একটা আয়তাকার ঘনবস্তু। সবাই বুঝছি? ওকে, তাহলে নতুন যে জিনিসটা আমরা এখন শিখবো সেটা হচ্ছে এখন আয়তন। এই টার্মটা হচ্ছে আমাদের কাছে নতুন। তাহলে লিখো আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তনকে ইংলিশে বলে কি জানো? আয়তনকে ইংলিশে বলা হচ্ছে ভলিউম। তাহলে লিখো ভলিউম বা আয়তন, ভলিউম বা আয়তন। মনে রাখবা যে কোনো আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে, যে কোনো আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। লিখো আয়তন বা ভলিউম, লিখো আয়তন, আয়তন বা ভলিউম। ভলিউম লিখে লিখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তার মানে এ বি সি। তুমি একটা জিনিস মনে রাখবা, তোমার এই ধরনের জিনিসপাতি বলতে ক্ষেত্রফল বলো, আয়তন বলো, ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। দেখো যেহেতু তুমি এখানে একটা কর্ণ বের করছো, এটা জাস্ট লেন্থ, এটার ইউনিট হবে জাস্ট একক। যদি তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিটারে দিয়ে দেওয়া থাকে, তাহলে কর্ণ হবে মিটার। যদি সেন্টিমিটারে থাকে তাহলে তুমি পাবা সেন্টিমিটারে। যদি তোমার এটা কিলোমিটারে দিয়ে দেওয়া থাকে, তাহলে ভাই তুমি কিলোমিটারে পাবা। ইঞ্চিতে দেওয়া থাকলে ইঞ্চিতে পাবা, ফুট দেওয়া থাকলে ফুটে পাবা। সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল বা এরিয়া, অলওয়েজ এরিয়া ইউনিট হচ্ছে বর্গ একক। কি? বর্গ একক। লিখে রাখো এটা ইউনিট কি? বর্গ একক বা স্কয়ার ইউনিট। স্কয়ার ইউনিট। মিটার থাকলে বর্গ মিটার বা মিটার স্কয়ার, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, ইঞ্চিতে থাকলে বর্গ ইঞ্চি, ঠিক আছে, ফুটে থাকলে বর্গ ফুট। আচ্ছা, এখন আসো যে ভলিউম বা আয়তন। আয়তনের বা ভলিউমের ইউনিট অলওয়েজ হচ্ছে তোমার কিউবিক ইউনিট বা ঘন একক। কি একক? ঘন একক। যদি তুমি ইংলিশে লিখতে চাও, ইংলিশে লিখতে চাও সেটাকে বলবো হচ্ছে আমরা কিউবিক ইউনিট, কিউবিক ইউনিট। যেমন ধরো তোমার মিটার কিউব, সেন্টিমিটার কিউব। যদি তুমি বাংলায় লিখো ঘন মিটার, হ্যাঁ, ঘন সেন্টিমিটার, ঘন মিলিমিটার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাহলে এই ছিল হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তুর কনসেপ্ট। তুমি আয়তাকার ঘনবস্তুতে আমাদের এই লেভেলে এই তিনটার বাইরে কিছু আসে না। এখন চলো আমরা আয়তাকার ঘনবস্তুটাকে একটু অন্যভাবে চিন্তা করি, একটু অন্যভাবে চিন্তা করি। কিভাবে চিন্তা করব? ধরো আমি এভাবে একটু চিন্তা করি যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে আমি সেম করে দিলাম। ধরো দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ। দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতাও 10 মিটার। তখন কি হবে? তখন কি হবে একটু ভাবো তো।
তখন কি হবে একটু ভাবো তো। আমি ওরকম একটা ফিগার আকার ট্রাই করি, তখন যে জিনিসটা হবে ওরকম একটা ফিগার আকার ধরো ট্রাই করি, তখন যে জিনিসটা হওয়ার কথা বা যে জিনিসটা হওয়া উচিত ওরকম একটা ফিগার আকার ধরে একটু ট্রাই করি। দেখো, যখন তোমার দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা সেম, ধরো এই হচ্ছে তোমার, আমি হচ্ছে সাইডগুলোকে একটু অ্যাটাচ করে দেই, এটা আর এই ধরো এটা। এই যে দেখো, যখন তোমার এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা একদম সেম হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে, তখন আমরা এটাকে একটা নতুন নাম দিব, এটাকে বলবো হচ্ছে তখন কি, তখন বলবো আমরা এটা একটা ঘনক। কি বলবো বলো? তখন আমরা এটাকে বলবো হচ্ছে, আর এটা ঠিক হচ্ছে না কেন, ঘনক। দেখো তোমার এই আয়তাকার ঘনবস্তু, দেখো আমি ধরে নিলাম যে আমার এটা দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও হচ্ছে এ, তাইলে আমার এইখানে আমি এই ডাটাগুলো মুছে দিলাম, তাহলে কি হবে, দৈর্ঘ্য হবে এ, প্রস্থ হবে এ, আর উচ্চতাও হবে এ। এখন এটা আয়তাকার ঘনবস্তু নাই, অ্যাকচুয়ালি আয়তাকার ঘনবস্তুই আছে, কিন্তু আয়তাকার ঘনবস্তু একটি স্পেশাল টাইপের চলে আসছে, সেটার নতুন নাম হচ্ছে তোমার ঘনক। এই যে তোমরা লুডো খেলো না, লুডো লুডো খেলো, এই লুডো খেলার মধ্যে যে ছক্কাটা আছে, যে আমরা যে এমন এমন করে তারপর যে ফেলাই দিই, যে ছক্কাটা, তুমি দেখবে যে সব কয়টা সাইড সমান। অথবা তোমরা যদি হচ্ছে মাঝে মাঝে শপিং মলে যাও, বিভিন্ন সুপার শপ গুলোতে বা এই যে মিনিসো এই ধরনের দোকানগুলোতে তুমি দেখবা যে অনেক সুন্দর সুন্দর ডাইস পাওয়া যায়, ডাইস, এগুলো হচ্ছে তোমার এই ঘনকের এক্সাম্পল। তাহলে এখন আমরা কি পড়তেছি, নতুন করে লিখো, এখন আমরা পড়তেছি হচ্ছে ঘনক। কি পড়তেছি বলো? এখন আমরা পড়তেছি হচ্ছে ঘনক। ঘনক কি? যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তাকে আমরা বলবো হচ্ছে কি ঘনক বা কিউব। আচ্ছা, এখন তাহলে আসো আমরা ঘনকের কর্ণ, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর ঘনকের আয়তন হচ্ছে আমরা বের করি। দেখো ঘনকের কর্ণ তাহলে কি হবে তুমি বলো তো। তোমার আয়তাকার ঘনবস্তুর কর্ণ কি ছিল? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে তুমি বলো? ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ। তাহলে তোমার এইখানে এখানে কি হবে? এই এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে তোমার রুট 3a স্কয়ার, দ্যাট মিন্স তোমার কি রুট 3a। ঠিক আছে, তাহলে ঘনকের কর্ণ। এখন তুমি আসলে সমগ্র তলের ক্ষেত্রফলে, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল তুমি কেমনে বের করবা? ঘনকেরও কিন্তু তল 6টাই, ঘনকেরও 6টাই তল। ধরো তুমি কিছুক্ষণের জন্য ধরে নাও যে একটা ঘনক, কিছুক্ষণের জন্য ধরো মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেম, আমার এখানে ঘনকের কিছু নাই, নাহলে তোমাকে দেখাইতাম আর কি। আমি খুঁজে দেখি কিছু আছে কিনা, ঘনক টাইপ কিছু এখানে নাই, বাট ধরে নাও এটা হচ্ছে তোমার ঘনক বা কিউব। তাইলে যেহেতু এটা কিউব, আমি ধরে একটা পৃষ্ঠকে একটু এঁকে দেখাই। ঘনকটা দেখতে তোমার হচ্ছে এই যে একটা বর্গ, কিছুটা বর্গের মতো আর কি। হ্যাঁ, এই বর্গকে যদি আমরা হচ্ছে সেম ভাবে আরেকটা উচ্চতা দিয়ে দিই, তাহলে ধরো হচ্ছে তোমার ঘনক হয়ে যাবে। তাইলে যেহেতু এটা একটা বর্গ, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাইলে বর্গের সব বাহুর দৈর্ঘ্য তোমার এ, তাই না? তাহলে বলতো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কয়ার। তাইলে ধরো আমার এই ঘনকের যতগুলো পৃষ্ঠ আছে, এটা এ স্কয়ার, এটা এ স্কয়ার, এটা হবে এ স্কয়ার, এটা হবে এ স্কয়ার, এটা হবে এ স্কয়ার, এটা হবে হচ্ছে এ স্কয়ার। তার মানে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল এ স্কয়ার প্লাস 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 এ স্কয়ার। দ্যাট মিন্স আমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার 6a স্কয়ার। সবাই বুঝছে? 6a স্কয়ার। আর এটা ইউনিট কি হবে? বর্গ একক, বর্গ একক। আচ্ছা, এখন আসো যে ঘনকের আয়তনের ক্ষেত্রে। আয়তনের ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, তার মানে এটা কি হবে? এ কিউব। এ কিউব ঘন একক। বুঝছি আমরা সবাই? তাইলে দেখো আমাদের এই আয়তাকার ঘনবস্তু যদি তুমি কোনো মতে বুঝো, আয়তাকার ঘনবস্তু কনসেপ্ট যদি তুমি বুঝো, ঘনক একদম পানি পানি ভাত ভাত, আর আয়তাকার ঘনবস্তুর কনসেপ্টে ভাই তোমাকে একদম ইজিলি একদম পানি পানি ভাত ভাত করে বুঝাইছে। তাহলে চলো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো শুরু করি। এই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে আমরা শুরু করি, চলো। দেখো এই হচ্ছে তোমার 16.4 এর বইয়ের 3 নাম্বার ম্যাথ, অনুশীলনী 16.4 এর 3 নাম্বার ম্যাথ। কি বলছে দেখো তো। একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার আর উচ্চতা হচ্ছে 4.5 মিটার।
উচ্চতা হচ্ছে কত 4.5 মিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দেওয়া আছে। তোমাকে বলছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি ভাইয়া? ওই সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তারপর কর্ণ বা ডায়াগোনাল আর আয়তন বের করতে বলছে। আয়তন মানে তোমার ভলিউম, ধরো তোমাকে ভলিউম বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে তোমাকে এখানে যেগুলো যেগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো তুমি লিখে ফেলো। তোমার এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে দেওয়া আছে, তাহলে লিখো। বা ধরো যে দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c, বা ধরো তুমি লিখলা যে গিভেন যে ডাটাগুলো আছে কি কি আছে গিভেন, তোমার এখানে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য কে ধরলা হচ্ছে তুমি a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস হচ্ছে তোমার 16 মিটার। প্রস্থ b ইকুয়ালস টু দেখো কত? b ইকুয়ালস হচ্ছে তোমার 12 মিটার। উচ্চতাকে আমি ধরলাম হচ্ছে c ইকুয়ালস টু আমার কত দেওয়া আছে? 4.5 মিটার। তাহলে এই হচ্ছে তোমার গিভেন যে ডাটাটা। এখন তুমি জাস্ট ফর্মুলা বসাবা, ধাম করে ম্যাথ করে ফেলবা। তোমাকে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে। এখন তুমি লিখবা উই নো। আমরা জানি, আমরা কি জানি? আমরা সব কিছু জানি। আমরা জানি যে আয়তাকার ঘনবস্তু লিখবা। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর, তুমি এমন ভাবে লিখবা যাতে তোমার কোন এক্সামিনার, তোমার কোন টিচার সাইড নোটের জন্য এই ফর্মুলা লিখনে দেখে তোমার 0.5, 0.25 একটা নাম্বারও যাতে কাটতে না পারে, ঠিক আছে? তো আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল কি হবে বলো? আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 ইনটু AB প্লাস BC প্লাস হচ্ছে তোমার AC। তাহলে এই যে আমি জিনিসটাকে একটু উপরে উঠাই দেই, এই যে উপরে পাঠিয়ে দিলাম জিনিসটাকে, ঠিক আছে? এই যে উপরে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তুমি যদি ফর্মুলা না লিখে ডিরেক্ট মেথড করে দিতে তাইলেও কিন্তু হইতো, বাট তাও তুমি লিখে রাখবা, কারণ এই পরিমিতিতে যদি তুমি ফর্মুলাটা লিখতে পারো, ধরো তোমার ক্যালকুলেশনে ভুল হইছে, কিন্তু তুমি ফর্মুলাটা লিখে রাখলেও যে তুমি যে বুঝতে পারছো যে এটা এই ফর্মুলাটা, তোমাকে কিছুটা হলো পার্শিয়াল মার্ক দেওয়া উচিত। এখন দিবে কিনা জানি না, বাট দেওয়া ডেফিনেটলি উচিত আর কি। এখন তাইলে বলো, আবার পরে এসে বলো যে ভাই আপনি তো বলছেন খালি ফর্মুলা দিয়ে আসলে নাম্বার দিবে, আমি কিন্তু দেখা নিচ্ছি না। বাট সাধারণত দেয়া উচিত, লজিক বলে যে দেয়া উচিত, কারণ তুমি ভাই ফর্মুলা জানো। এখন এ বি সি এই ভ্যালুগুলো বসাইতে পারো না, হয়তো সময়ের অভাবে বসাইতে পারো না, ফর্মুলা লিখে দিয়ে আসছো, সেটা তো বোঝা উচিত। যে ছেলে কনসেপ্ট বুঝে যে ফর্মুলা বসে ও ডাটা বসানো ওর জন্য কোনো ব্যাপার না, তাইলে সুতরাং এই যে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? এরিয়াটা লিখলে কত হবে তাহলে? 2 ইনটু a হচ্ছে তোমার 16 ইনটু b মানে হচ্ছে কত তোমার 12 প্লাস 12 ইনটু 4.5 প্লাস 4.5 ইনটু 16 কত আসবে দেখো। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে ধাম করে ফেলো। তোমাদের কাছে তো অনেক ভালো ক্যালকুলেটর আছে, দেখি আমার কাছে ছোট্ট একটা ক্যালকুলেটর আছে, এটাকে ইউজ করা যায় কিনা। দেখো 16 ইনটু 12 কি আছে? 16 ইনটু 12 করো। 16 ইনটু 12 প্লাস 12 ইনটু 4.5 একদম ডিরেক্ট বসাই দিবা। তারপর আবার প্লাস 4.5 ইনটু 16 ইকুয়ালস টু, এটাকে এখন 2 দিয়ে গুণ দিব, কত আসবে? 636। বলো তো ইউনিট কি হবে? বলো তাড়াতাড়ি বলো ইউনিট কি হবে? এটা কি? এটা হচ্ছে কোনো কিছু ক্ষেত্রফল বের করছো। কিসের ক্ষেত্রফল? আমার ইউনিটের সময় দরকার নাই, যেটারই ক্ষেত্রফল বের করো না কেন, ক্ষেত্রফল অলওয়েজ হবে বর্গ একক। যেহেতু এখানে সবকিছু মিটারে দিয়ে দেওয়া আছে, তার মানে এটা হবে কি তোমার বর্গ মিটার বা মিটার স্কয়ার। তাইলে আমার আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল করে ফেলছে। এখন আসো হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। তাইলে আমরা জানি কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা হচ্ছে তোমার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাইলে এখন তুমি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বসাই দাও, মানে a b আর c এর ভ্যালু বসাই দাও। আর এ সুন্দর করে হইতেছে না, এটাও সুন্দর হয় নাই, এটা ওকে, এটা চলে। এর মান হচ্ছে 16, তাহলে বসাও 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার। তাহলে করে ফেলো দেখো 16 ইনটু 16
প্লাস 12 ইন্টু 12 প্লাস 4.5 ইন্টু 4.5 ইকুয়ালস হচ্ছে তোমার 602.2। এটাকে রুট করে দিলে আসবে হচ্ছে আমার 24.54। যদি আমার ক্যালকুলেশন ঠিকঠাক থাকে আর কি, যদি আমি ক্যালকুলেশন ভুল না করি, তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24.545 মিটার মিটার। ঠিক আছে, এক কাজ করে আমি এরিয়াটাকে এই পাশে তুলে দেই, তাহলে হচ্ছে আমার এখানে একটু জায়গা সেভ হবে। তাহলে আমি এখানে খুব সুন্দর করে আমার আয়তনটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমি এরিয়াও পাইছি, কর্ণও পাইছি। এখন আমার কি বাকি আছে? ভলিউমটা বাকি আছে, বা ভলিউমটা জাস্ট এখন বের করে ফেলতে পারলেই তো হইছে। তুমি বলো তো ভাই, আয়তাকার ঘনবস্তুর ভলিউম বা আয়তন কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে লিখো আয়তন, লিখো আয়তন বা ভলিউম ইকুয়াল টু এ বি সি। এ এর মান কত? 16। বি এর মান কত? 12। সি এর মান কত? 4.5। বসাও, এ বি আর সি এর মান বসাও। 16 ইন্টু 12 ইন্টু 4.5 কত আসছে? 864। 864 ইউনিট মাস্ট। ইউনিট ইজ এ মাস্ট। এটা ইউনিট কি হবে তাহলে? ঘনমিটার বা মিটার কিউব। তুমি যদি বাংলায় লিখো তাহলে লিখবা ঘনমিটার, অথবা তুমি মিটার লিখে এভাবে কিউব লিখে দিলেও হবে। মিটার লিখে এভাবে কিউব লিখে দিলেও খুব সম্ভবত হবে, নাকি আল্লাহ জানে হইব নাকি। জাগা, তুমি ঘনমিটারই লিখা দিও, ঠিক আছে? ঘনমিটার। তাহলে এই হচ্ছে আমার সমগ্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রফল, কর্ণ। একটা হচ্ছে তোমার আয়তন। একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস যেটা হচ্ছে তোমরা অলওয়েজ ভুল করো, সেটা হচ্ছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মনে রাখবা, পৃষ্ঠতলের এরিয়া মানে ক্ষেত্রফল, অথবা শুধু তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, অথবা সমগ্র তলের ক্ষেত্রফল, এই সব কয়টা সেম জিনিস, সব কয়টা সেম জিনিস। ঠিক আছে, তাই পৃষ্ঠতলের এরিয়া, সমগ্র তলের এরিয়া বা তলের এরিয়া যেটাই বলুক না কেন, তোমাকে এই যে সমগ্র তলের এরিয়া বের করতে হবে। সবাই বুঝছে? এখন এটা আয়তাকার ঘনবস্তুর জন্য কারেক্ট, ঘনকের জন্য সেম জিনিস। তুমি সামনে হচ্ছে কোণক পড়বা বা বেলন পড়বা, সিলিন্ডার পড়বা, সবকিছুর জন্য মনে রাখবা যে তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল বলতে, তলের ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফলকে বুঝাইছে। সবাই বুঝছে? সবাই বুঝছে? আচ্ছা, তারপর আসো নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এখন দেখো এখানে বলছে কি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত হচ্ছে 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 87 সেন্টিমিটার। 87 সেন্টিমিটার। তাহলে এই ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল বের করতে হবে। তলের ক্ষেত্রফলের জন্য তোমার এ বি আর সি এই তিনটে জিনিসই লাগবে। তাহলে দেখো কি দেখবা, যে তোমার এখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি ধরবা, এখন দেখা দেখি কিছু নেই, ধরবা। কি ধরবা? ধরো যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে ধরো তুমি ধরলা এ, এই কোয়ালস ধরো তুমি ধরলা হচ্ছে 21x। তাইলে এই আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, প্রস্থ হচ্ছে বি, বি কোয়ালস হবে হচ্ছে তোমার 16x। তারপর উচ্চতা, উচ্চতা, উচ্চতাকে তুমি কি ধরবা? উচ্চতাকে তুমি এইচ ধরতে পারো, সি ও ধরতে পারো। তো যেহেতু হচ্ছে আমরা এ বি আর সি পরে অভ্যস্ত, এই জন্য আমি এটাকে সি ধরলাম। তাহলে উচ্চতাকে আমি পাইছি কত? 12x। তাহলে আমার ধরাধরি মোটামুটি শেষ, ধরাধরির কাজ আমার মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমার এই x এর ভ্যালুটা বের করার জন্য, দেখো আমার এই x এর ভ্যালুটা বের করার জন্য আমার কর্ণের দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার আমার দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তাইলে এখন একটা কাজ করো, কর্ণের দৈর্ঘ্য যদি 87 সেন্টিমিটার হয়, তাইলে তুমি তো জানো যে কর্ণের কস্ট হোয়াট? কর্ণের কস্ট হচ্ছে তোমার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে তোমার c স্কয়ার। এটা তোমার কর্ণ। এখন প্রশ্ন মতে তোমার এই কর্ণ, তাহলে তুমি লিখো যে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন বা প্রশ্ন মতে বা গিভেন, হ্যাঁ কিছু একটা লিখে প্রশ্ন মতে তোমার এই যে কর্ণ,
এই কোণের দৈর্ঘ্য তোমাকে দিয়ে দেওয়া আছে 87। এখন তুমি ভাই উভয় পক্ষরে বর্গ করে দাও, যেটাই করো না কেন ভ্যালু টেলো বসে তুমি হচ্ছে এখন এখান থেকে x এর ভ্যালু বের করে ফেলতে পারবে না। চলো করি, a এর মান কত 21x হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি 16x হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে কি 12x হোল স্কয়ার। আর আমি যেহেতু উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি এই জন্য আমি লিখলাম 87 হোল স্কয়ার। আচ্ছা এখন তুমি এটা বর্গ করো, দেখো 87 কে স্কয়ার করলে কত আসে 7569। ওরে বাবা রে বাবা, কত বড় জিনিস 7569। আচ্ছা এটাকে পরে লিখবো, আগে হচ্ছে বাকিগুলোকে লিখি। দেখো দেখো এখানে কত হবে 21 কে তুমি স্কয়ার করো, আমি সবকিছুকে একবারে লিখে ফেলবো বুঝছো, আমি একটা একটু কম করবো আর কি, সবকিছুকে স্কয়ার করে একসাথে লিখে ফেলবো। তাহলে দেখো 21 ইনটু 21 প্লাস 16 ইনটু 16, মানে তুমি তো তোমার তো আর ভাই এত নরমাল ক্যালকুলেটর না, তোমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর। তুমি কি করবা 21 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার একসাথে করে ফেলবা, কোনো অসুবিধা নেই, কারণ পরীক্ষার হলে টাইম নাই। ঠিক আছে 16 প্লাস 12 স্কয়ার প্লাস 12 স্কয়ার কত আসছে 841 এক্স স্কয়ার ইকুয়ালস টু জন্য কত পাইছিলাম 87 ইনটু 87 7569। এখন তুমি 7569 কে তুমি 841 দিয়ে ভাগ করে দাও, 841 দেখো কত আসে 9। এখন এটাকে রুট করলে কত আসবে 3। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া রুট করলে তো প্লাস মাইনাস 3 আসার কথা, হ্যাঁ আসার কথা, এন্ড ইউ আর রাইট। কিন্তু কথা হলো কি আমরা তখন কাজ করতেছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল এসব নিয়ে। ঠিক আছে, সো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল দুনিয়া উল্টে যাবে, কিন্তু এগুলো কখনো কি হতে পারবে না, এগুলো কখনো নেগেটিভ আসবে না। সো এই জন্য আমার ওই প্লাস মাইনাসের ব্যাপারটা আপাতত আর কনসিডার করা লাগবে না। তাহলে x ইকুয়ালস আমি পাইছি হচ্ছে কত, x ইকুয়ালস পাইছি হচ্ছে আমি 3। তাহলে তুমি দেখো তুমি x এর মান পাওয়া গেছো, এখন তুমি দৈর্ঘ্য পেয়ে যাবা, তুমি প্রস্থ পেয়ে যাবা, তুমি এখন উচ্চতা পেয়ে যাবা। তাহলে বসাও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার ভ্যালুগুলো জাস্ট বসাই দাও। দেখি আমি এই ছেলেটাকে একটু বাইজা পাই দেই, তাহলে আমার এইখানে অনেকটা জায়গা হয়ে যাবে। দেখছো অনেকটা জায়গা হয়ে গেছে। তাহলে এখন 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 আমি ওই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা লিখে ফেলে, তোমরা যারা আমার সাথে লিখে ফেলতে পারো। সুতরাং সুতরাং এই দৈর্ঘ্য, প্রস্থ a ইকুয়ালস টু লিখা দেই, তাহলে হইল 21 ইনটু 3 কত আসছে 21 ইনটু 3 63। যেহেতু আমার কোণ সেন্টিমিটারে ছিল তাহলে এটা কি হবে 63 সেন্টিমিটার। তারপর b কত ছিল 16 ইনটু 3 16 ইনটু 3 কত হয় 16 ইনটু হচ্ছে 3, দ্যাট মিন্স 48 সেন্টিমিটার। তারপর c কত কত 12 ইনটু 3 36, 12 ইনটু 3 দ্যাট মিন্স তোমার 36 সেন্টিমিটার। তো তুমি কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তোমরা, আমি তো শুধু এবিসি লিখছি, কিন্তু তোমরা তো লক্ষ্মী বাচ্চা, তোমরা তো আমার কথা শুনবা তাই না? তোমরা কি করবা জানো, তোমরা হচ্ছে দৈর্ঘ্য a ইকুয়ালস টু এটা, প্রস্থ b ইকুয়ালস টু এটা, উচ্চতা c ইকুয়ালস টু এটা লিখবা। ভাইয়া তো জাস্ট হচ্ছে আমার এখানে জায়গা নাই দেখে লিখি নাই, তোমরা কিন্তু লিখবা। এখন লাস্টলি আমাকে বলছে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, তাহলে তুমি লিখো যে সুতরাং ঘনবস্তুটির, বা তোমরা ফার্স্টে আবার লিখতে পারো যে আমরা জানি, হ্যাঁ আমরা জানি বা উই নো ঘনবস্তুর বা আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল কি বাবা, ক্ষেত্রফল ইকুয়ালস, ক্ষেত্রফল এখানে তো জায়গা কি হবে, হবে। আমি এই জিনিসটা একটু নিচে নামাই দিলে এই যে পুরোটা লাইনকে আমি এখানে লিখে ফেলতে পারবো 2 ইনটু ab প্লাস bc প্লাস হচ্ছে তোমার ac, যাতে এটা এই জিনিসটা যাতে হচ্ছে একদম এটার সাথে লেগে না যায়। আমি হচ্ছে পুরোটাকে ধরো এই বক্সের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, যে জিনিসটাকে ধরছিলাম সেটাকে হচ্ছে আমি এই বক্সের মধ্যে রেখে দিলাম। ধরো একটু উপরে উঠাই দিই, তাইলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল জাস্ট এখন তুমি ভাই ভ্যালুটা বসাবা, তারপর ধামধাম করে ফেলো। এটাকে আর আমার করে দেওয়ার কিছু আছে, তুমিই বলো, এটাকে আর আমার করার কিছু আছে কিনা? একদমই নাই। তাহলে বসাও 2 ইনটু
জাস্ট ভ্যালুগুলো বসাবা 63 ইনটু বি, বি হচ্ছে তোমার কত 48 প্লাস 6 ইনটু 63, তাহলে করে ফেলো করো তোমরা তো আমার আগে করতে পারবা। 63 ইনটু 48 প্লাস 48 ইনটু 36 প্লাস 36 ইনটু 63 ইনটু 2 14040। আমার ক্যালকুলেশন যদি ভুল না হয়ে থাকে তাহলে আমার অ্যান্সার হচ্ছে 14040 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার, বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই হচ্ছে আমার সেই ঘনবস্তুটার তলের ক্ষেত্রফল। আমরা কি সবাই বুঝছি? আমরা সবাই বুঝছি। তারপরে আসো দেখো একটি আয়তাকার ঘনবস্তুর ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। আচ্ছা এই জিনিসটা আগে তোমারে বুঝাই, কি দিয়ে যে বুঝাবো আমার এখানে তো কিছু নাই। আচ্ছা ধরো এই আয়তাকার ঘনবস্তুটা কোন একটা কিছুর উপর দণ্ডায়মান, আমি যেটা কই রাখবো। আচ্ছা ধরো এই যে আমার এখানে এই যে চেয়ারের একটা আছে, কি জানি বলো, যে চেয়ারের মধ্যে যেটা বসে, এটা দিয়ে বুঝাই তোমাকে। দেখো ধরো আমার এই আয়তাকার ঘনবস্তুটাকে, এটা আয়তাকার ঘনবস্তু, এটা তোমরা বুঝছো, আমি এটার উপর রাখলাম, এটা পরে না গেলেই হয়েছে, এটার উপর ধরে রাখলাম। হ্যাঁ আচ্ছা এখন দেখো আমার আয়তাকার ঘনবস্তুটা এটার উপর দণ্ডায়মান বা এটার উপর শুয়ে আছে। তো এই যে দেখো তো কতটুকু অংশের মধ্যে শুয়ে আছে, দেখো তো কতটুকু অংশের মধ্যে দণ্ডায়মান। যদি দণ্ডায়মান দ্বারা আমি দাঁড় করে রাখাই, এটা ধরো এই যে এইভাবে, কতটুকু অংশের মধ্যে দণ্ডায়মান, এই যে এইটুকু অংশের মধ্যে দণ্ডায়মান না? তাইলে আমার এইটার যে এরিয়া, এই যে এই অংশ দুপুর যে এরিয়া, আর এই যে আমি যে এইখানে যে যতটুকু অংশের মধ্যে সে দণ্ডায়মান বা শুয়ে আছে ওই অংশটুকুর এরিয়া কি সেম। আবার দেখো এই হচ্ছে কি আমার আয়তাকার ঘনবস্তু, আমি ধর এটাকে এখানে রাখলাম, তাহলে এইটার যে এরিয়াটা আর আমার যতটুকু জায়গা নিয়ে এসে দাঁড়ায় আছে এই এরিয়াটা কি সেম না? দেখো দেখো সেম না? আচ্ছা এইটুকু বুঝতে পারলে হবে, এইটুকু বুঝতে পারলে হচ্ছে হবে। তাইলে দেখো তোমার কি বলছে যে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। তাইলে আমার যে আয়তাকার ঘনবস্তুটা আছে, ধরো এই হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তুটার আচ্ছা এটা তো আমার এখানে আঁকাই আছে না, এই হচ্ছে ধরো আমার সেই আয়তাকার ঘনবস্তুটা ধরো এই যে এই হচ্ছে ধরো ভূমি, আর এইভাবে দণ্ডায়মান আছে, তার মানে আমার এই যে ভূমি, এই ভূমির ক্ষেত্রফলটা তোমাকে এখানে দিয়ে দেওয়া আছে। এই ভূমির ক্ষেত্রফলটা তোমাকে এখানে বলে দিচ্ছে 48 বর্গমিটার। হ্যাঁ আচ্ছা এবং উচ্চতাও বলে দিচ্ছে, বাহ, উচ্চতাও বলে দিচ্ছে হচ্ছে তোমার কত 3 মিটার, আবার কোণও বলে দিচ্ছে, ভেরি গুড 13 মিটার। আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে। তাহলে তুমি ধরো কি ধরবা, যে লেট বা ধরি বা মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ইকুয়ালস টু a, প্রস্থ ইকুয়ালস হচ্ছে তোমার b, দৈর্ঘ্য আর প্রস্থ b। ওকে ফাইন, দৈর্ঘ্য ও প্রস্থ আমাকে বের করতে হবে, আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থকে a আর b ধরে নিলাম। এখন তুমি দেখো তোমার এই যে ধরো আমি যদি আঁকি এই যে এই অংশটা কি তোমার এই ভূমির উপর দণ্ডায়মান ধরলাম, তাহলে এটার দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে a আর প্রস্থ আমি ধরলাম হচ্ছে b। তাহলে প্রশ্ন মতে, হ্যাঁ এইটুকু যদি আমি ভূমি ধরি, তাহলে প্রশ্ন মতে এই AB কত দেখো তোমার 48, তাই না? প্রশ্ন মতে AB কত তোমার 48। এখন তোমাকে বলছে উচ্চতা, তাহলে উচ্চতা যদি কিছু ধরে নাই, তাহলে উচ্চতাটা একটা ধরে নাও, ধরো উচ্চতা C হচ্ছে কত 3 মিটার, এটা তো তোমার দিয়ে দেওয়া আছে। তাইলে এখন কর্ণ ইকুয়ালস টু 13 মিটার, তাইলে কর্ণ মানে কি রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 13। তাহলে উভয় পক্ষ এখন বর্গ করো, তুমি এখান থেকে পাবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c হচ্ছে কত তোমার 3 কে স্কয়ার করো আর 13 কে স্কয়ার করো, কত হবে 169। তাহলে দেখো তুমি এখান থেকে পাচ্ছ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 160, a স্কয়ার প্লাস b স্কয়ার পাচ্ছ হচ্ছে কত তুমি 160। বুঝছি সবাই? ওকে এখন তুমি যদি কোনোভাবে a এর ভ্যালু আর b এর ভ্যালু বের করে ফেলতে পারো,
তাইলেই কিন্তু তুমি এই দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে তুমি বের করে ফেলতে পারবা। এখন এর ভ্যালু আর বি এর ভ্যালু কেমনে বের করবা? এই যে তোমরা যখন ছোট ছিলা, তোমরা যখন বীজগণিতে ক্লাসে পড়ছো, তোমাদেরকে ভাইয়া এমন একটা ফর্মুলা পড়াইছিলাম, মনে আছে? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। মনে আছে? মনে আছে? তোমাদেরকে এমন একটা ফর্মুলা পড়াইছিলাম, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি। আপনি আসেন কে? কোন গিয়া সরষে কি আপনার? স্যার আমরা যখন এগুলো করতেছি আপনি তখন হাফ প্যান্ট পরে ঘুরতেছি। দৌড় গিয়া এটা কি কোন স্যারে কইছে? কোন স্যার বলছে নাকি এটা? ওকে, আচ্ছা দেখো, তাহলে এই যে ফর্মুলাটা তুমি পড়ছো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab পড়ছো না? আচ্ছা, তাহলে এখন তুমি এই জিনিসটা জাস্ট এখানে বসাই ফেলো। তাহলে কিন্তু তুমি দেখো, তুমি এখান থেকে যদি কোনোভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভ্যালুটা বের করে ফেলতে পারো, তাহলে তুমি যোগ বিয়োগ করে কিন্তু এখান থেকে a আর b এর ভ্যালু বের করে ফেলতে পারবা। তাহলে ধরো এই যে ফর্মুলাটাকে আমি আপাতত এই যে এখানে রাখি, এই যে এখানে রেখে দিলাম। এখন তুমি দেখো, এই যে ধরো আমি এখানে এই এই জিনিসটাকে আরেকটু চাপানো যায় না? দেখি তো নাইলে হচ্ছে আমার এখানে জায়গা তো হবে না। ওকে 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 হইছে। এটাকে আরেকটু সাইড করে দেই, এই জিনিসটাকেও আরেকটু সাইড করে দেই। ওকে ওকে ওকে, এটাকে সোজা করে দেই, আরেকটু সোজা করে। এই যে হইছে, এখন এই যে এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো, তোমার এখন এখানে কি লাগবে? তুমি এখন ধরলা এই a মাইনাস b হোল স্কয়ার। আমি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার কেন ধরছি? কারণ আমি যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগবে। তাহলে আমি যদি এটাকে ফর্মুলাটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a স্কয়ার b স্কয়ার। তাহলে এখন ধরো তুমি এখন এটাকে তুমি আরেকটু সাজায় গোছায় লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ab হোল স্কয়ার। তুমি দেখো, তুমি এখন এই a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু জানো কত? 160। তাহলে বসাও জাস্ট ভ্যালুগুলা। 160 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ab। ab এর মান তুমি কত পাইছো? দেখো এই ab এর মান পাইছো হচ্ছে তুমি 48। তাহলে 48 এখানে বসাও, 48 হোল স্কয়ার, 48 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে তুমি দেখো, তুমি এখন জাস্ট এই ক্যালকুলেশনটা করো, পুরোটা তুমি জাস্ট হচ্ছে একদম ক্যালকুলেটরে বসাবা, বাটন প্রেস করবা আর ধাম ধাম করে ফেলবা। ওকে, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 160 ইনটু 160 মাইনাস, করা যাবে কিনা বুঝতেছি না, 4 ইনটু 48 ইনটু 48। দেখো কত আসছে, 16384 ইকুয়ালস টু 16384। এটা কার মান? এটা হচ্ছে তোমার এই a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার এর মান। তো তুমি এখন এটাকে রুট করে দাও, রুট করো, কত পাচ্ছ? 128। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো এই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 128। ঠিক আছে, অসুবিধা নেই, শেষ করে দেব। 128। ওকে, আচ্ছা এখন ধরো তুমি এটাকে ধরো তুমি দিলা ইকুয়েশন নাম্বার 1, আর এটা ধরো তোমার ইকুয়েশন নাম্বার 2। এটা ধরো হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 2। এখন তুমি জাস্ট এই দুইটা সমীকরণকে যোগ করে দাও। তোমরা চাইলে এই যে এখানে এই ইমপ্লাইজ দ্যাট দিয়ে এগুলো লিখে রাখতে পারো। হ্যাঁ, এই যে এগুলো লিখে রাখবা, এই ইমপ্লাইজ দ্যাট দিয়ে এগুলোকে লিখে রাখবা। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ভ্যালু তুমি কত পেয়েছো? 128। আর a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু তুমি পাইছো হচ্ছে 160। তো আমি এই জিনিসটাকে হচ্ছে কপি করে ফেলি। তাহলে ধরো এই যে ধরো এই যে জিনিসটা আমি এখানে হচ্ছে ধরো আমি এই দুইটা সমীকরণকে যোগ করে দিই। তাহলে তুমি লিখবা 1 প্লাস 2, বা 1 আর 2 সমীকরণ যোগ করে কত পাই? যোগ করলে ধরো এই আমি একবার লিখে ফেলি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। b স্কয়ার কাটাকাটি যাবে, তোমার এখানে থাকবে কি 2a স্কয়ার। 2a স্কয়ার ইকুয়ালস তুমি কত পাচ্ছ? ধরো 160 প্লাস হচ্ছে তোমার 128 ইকুয়ালস টু 288। তাহলে 2 দিয়ে ভাগ করো, 144 রুট ওভার করে দিলে হচ্ছে তোমার এর মান কত আসতেছে? এর মান তুমি পাচ্ছ হচ্ছে এই কষ্ট পাচ্ছ হচ্ছে তুমি কত? 12, রাইট? এর মান তুমি পাচ্ছ হচ্ছে 12। এখন তুমি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও, ধরো এই a = 12। আচ্ছা, তাহলে এটাকে এই পাশে তো রাখা যায়।
এখন তুমি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও। হ্যাঁ, ধরো তুমি 1 নম্বর সমীকরণে বসাইলা, 1 নং সমীকরণে a cos 12 বসিয়ে পাই, তাহলে কি হবে 12 স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 160। দ্যাট মিন্স হচ্ছে কত, 12 স্কয়ার মানে কি, 12 স্কয়ার মানে হচ্ছে তোমার 144, তাইলে 160 মাইনাস দেখো 160 মাইনাস 144, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত 16, তাই না? তাহলে b এর মান কত হবে, আমি একবার লিখে ফেলে, b cos হবে হচ্ছে তোমার 4। তাহলে দেখো তুমি দৈর্ঘ্য পাইছো হচ্ছে কত, দৈর্ঘ্য তুমি পাইছো হচ্ছে 12 মিটার, আর প্রস্থ তুমি পাইছো হচ্ছে 4 মিটার। তাহলে তুমি এখানে সুতরাং দিয়ে লিখে দিবা যে সুতরাং দৈর্ঘ্য ইকুয়ালস টু 12 মিটার, প্রস্থ ইকুয়ালস টু, এই যে দেখো দৈর্ঘ্য ইকুয়ালস 12 মিটার, প্রস্থ ইকুয়ালস 4 মিটার। বুঝছি আমরা সবাই? বুঝছি? আচ্ছা চলো আজকের ক্লাসটা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা এই ম্যাথটা পর্যন্ত করছিলাম, তাই না? আয়তাকার ঘনবস্তুর মানে হচ্ছে একটা ভূমির উপর দণ্ডায়মান, তো যতটুকু জায়গার উপর দণ্ডায়মান আমরা কিন্তু ওইটাকে ওই ঘনবস্তুর ক্ষেত্রফল ধরছিলাম, তাই না? এবং তোমাদেরকে ভাই এটাও বুঝাইছিলাম কেন হচ্ছে যতটুকু অংশ দণ্ডায়মান ওইটুকু কেন ওই বস্তুটারই ক্ষেত্রফল বলে। সো এই ম্যাথটা তোমরা তাহলে পারো। আসো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো এটা খুব মজার একটা ম্যাথ। কি বলছে যে একটি আয়তাকার কাঠের বাক্স, এটা বাইরের মাপ দিয়ে দেওয়া আছে এবং বলছে যে এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। তার মানে বোঝা গেল যে এই যে আয়তাকার কাঠের বক্স আছে এটার একটা পুরুত্ব আছে, যার জন্য আমার বাক্সের বাইরের মাপ আর ভিতরের মাপ হচ্ছে আলাদা। তোমরা কি ব্যাপারটা ফিল করতে পারছো বা ইমাজিন করতে পারছো অ্যাকচুয়ালি জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা আসো তোমাদেরকে আমি একটু একে বুঝাই। ধরো এই হচ্ছে ধরো মোটা একটা কাঠের বক্স, অনেক মোটা একটা কাঠের বক্স, ঠিক আছে? আচ্ছা এখন তুমি যদি এই কাঠের বক্সের মাপ হিসাব করতে চাও, হ্যাঁ তুমি যদি ধরো এই কাঠের বক্সের মাপ হিসাব করতে চাও, ধরো এই যে তোমার বাইরের এই অংশটুকু, হ্যাঁ ধরো বাইরের এই অংশটুকু, এইটুকু যদি ধরো তোমার 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার হয়, তুমি ধরলা ভিতরের এই অংশটুকুর পুরুত্ব বা থিকনেস, হ্যাঁ ধরো থিকনেস তুমি ধরলা হচ্ছে x সেন্টিমিটার, তাহলে এই ভিতরের এই অংশটুকু লেন্থ কত হবে? এখান থেকে x সেন্টিমিটার বাদ যাবে, এখান থেকেও x সেন্টিমিটার বাদ যাবে, যাবে না বলো? তাহলে ভিতরের এইটুকুর যে লেন্থ বা দৈর্ঘ্য সেটা কত হবে? ধরো 10 মাইনাস 2x, তাই না? আবার তুমি এই দিক থেকে চিন্তা করো, ধরো এইটুকু লেন্থ হচ্ছে ধরো এই যে এইটুকু লেন্থ ধরো হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, 6। তাহলে সেম ভাবে এইটুকু লেন্থ কত হবে? তোমার এই দিক থেকেও x আর এই দিক থেকেও x সেন্টিমিটার বাদ যাবে, তাহলে আয়তাকার যে কাঠের বক্স এটার ভিতরের যে প্রস্থ, আমি এটাকে ধরলাম হচ্ছে এখন প্রস্থ, তাহলে সেটা কত হবে? 6 মাইনাস 2x, এম আই রাইট? এবার কি বুঝছো কেন হচ্ছে তোমার কোন একটা কাঠের বক্স যদি মোটা একটা কাঠের বক্স হয়, বাট পুরুত্ব যদি অনেক বেশি হয়, মানে নেগলিজিবল না হয়, তখন কিন্তু তোমার এই থিকনেসটা বাদ দিয়ে ভিতরের আর বাইরের লেন্থ হিসাব করতে হয়। মানে থিকনেসটা তখন বাদ দিয়ে ভিতরের লেন্থ আর যোগ করে বাইরের লেন্থ আর হিসাব করতে হয়। তো এতদিন পর্যন্ত আমরা যে ঘনবস্তুগুলো পড়ছিলাম সেগুলো ছিল খুবই 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 থিন ছিল, ধরো এই যে এই টাইপের ছিল। তো এটার তো আর ভিতরের আর বাইরের লেন্থের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, ভিতরের আর বাইরের লেন্থের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। তাই এই জন্য হচ্ছে আমরা ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই ধরছি, তখন ওই যে ভিতরের মাপ বাইরের মাপ এই কনসেপ্টটা তখন আসে নাই। কিন্তু তুমি চিন্তা করো এত মোটা একটা বক্স কি হইতে পারে? যেমন ধরো তোমার যে কাঠের টেবিল, ধরো এটাকে তুমি অনেক মোটা করে বানাইলা, তাহলে এটা ভিতরের যে ব্ল্যাঙ্ক স্পেস আর বাইরের যে স্পেসটা এটা কিন্তু সেম হবে না। তুমি ড্রয়টা খুলে দেখো, এটা কিন্তু সেম হবে না। তাহলে এই হচ্ছে তোমার কনসেপ্টটা তো বুঝছি আমরা, তাই না? কেন হচ্ছে তোমার ভিতরের মাপ আর বাইরের মাপ সমান হয়, বুঝছো তো? এই যে আরো একবার দেখো, তুমি নিজেই বলো তো এই অংশটুকুর দৈর্ঘ্য
হ্যাঁ, এই অংশটুকুর দৈর্ঘ্য আর এই অংশটুকুর দৈর্ঘ্য কি কখনো সেম হইতে পারে? চলো তোমাকে হচ্ছে আমি করেই দেখাই, ম্যাপেই দেখাই। দেখো তো আমি হচ্ছে যে এটাকে কপি করে যে এখানে নিয়ে আসলাম, দেখো দেখো সেম হয়েছে, দেখো অনেক ছোট বড় আছে, কিন্তু আমি এই দাগটা মুছে দিই। রেড কালার দাগটা আগে দিছিলাম না, দেখো রেড কালার দাগটা কিন্তু বড়, দেখো রেড কালার দাগটা কিন্তু হচ্ছে একটু বড়। এই যে দেখো, দেখছো, এই যে দেখছো, এই যে দেখছো। তার মানে বোঝা গেল যে থিকনেস যদি হচ্ছে আমার থাকে বা পুরুত্ব যদি বেশি হয়, মানে নট নেগলিজিবল হয়, তখন ভিতরের অংশ আর বাইরের অংশ সমান হবে না। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা দিয়ে হচ্ছে আমরা আমাদের এই ম্যাথটা করব। চলো বিসমিল্লাহ বলে শুরু করি। তাহলে হচ্ছে আমি এখন একটু ডাটাগুলো পড়ি, তোমাদেরকে বলি যে আয়তাকার কাঠের যে বাইরের যে মাপ সেটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। ওকে ফাইন, 8 সেন্টিমিটার। তারপর হচ্ছে 6 সেন্টিমিটার এন্ড অ্যানাদার ওয়ান ইজ 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তোমাকে ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, আর বলছে যে বাক্সটির কাছের যে পুরুত্ব সেটা বের করো। ওকে ফাইন, তাহলে বাইরের যে মাপ সেটা হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া আছে, তাহলে তুমি আগে গিভেন লিখে বাইরের মাপটুকু তুলে ফেলো গিভেন। গিভেন লিখে তোমার বাইরের যে মাপ, হ্যাঁ, তার মানে তুমি এটাকে ধরলা যে কাছের বাক্সের বাইরের দৈর্ঘ্য, এটা হচ্ছে তাহলে তোমার কাছের বাক্সের বাইরের প্রস্থ, আর এটা হচ্ছে তোমার কাছের বাক্সের বাইরের উচ্চতা। তাহলে লিখো গিভেন বা দেওয়া আছে কাছের বাক্সের বাইরের, হ্যাঁ, কাছের, একদম সুন্দর করে লিখে দিবা যাতে তোমার টিচার কনফিউজ না হয় তুমি কার দৈর্ঘ্য বের করতেছো, বাইরের নাকি ভিতরের, কোনটার প্রস্থ লিখতেছো, বাইরের নাকি ভিতরের। তাহলে ধরো গিভেন কাঠের বাক্সের, হ্যাঁ, কাঠের বাক্সের বাইরের, কাঠের বাক্সের বাইরের, ওকে, দৈর্ঘ্য, প্রস্থ, আরেকটা হচ্ছে কি উচ্চতা, আরেকটা হচ্ছে কি ভাইয়া উচ্চতা। এই তিনটা হচ্ছে তোমার দিয়ে দেওয়া আছে। তাহলে কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কত কত দেওয়া আছে দেখো। দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে তুমি লিখো 8 সেন্টিমিটার। প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে তুমি লিখো 6 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, তাহলে উচ্চতাও আমি 4 সেন্টিমিটার লিখলাম। তুমি যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ঠিকভাবে বলা নাই, কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ এবং উচ্চতা, সো তুমি চাইলে হচ্ছে এখানে ধরিও লিখতে পারো যে ধরি যে দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত, ঠিক আছে। বাট যেহেতু যথাক্রমে বলছে, বুঝছো, যেহেতু যথাক্রমে বলছে, তো যথাক্রম বা সিকোয়েন্সিয়ালি যে অর্ডারটা হয়, সেটা সাধারণত দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই অর্ডারটাই মেইনটেইন করে। তো এই জন্য হচ্ছে আমরা খুব ইজিলি ধরে নিতে পারি যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। যদি যথাক্রমে ওয়ার্ডটা না থাকতো তাহলে তুমি ধরো ভাইস ভার্সা ধরতে পারতা, যেমন তুমি এটাকে দৈর্ঘ্য ধরলা, এটাকে প্রস্থ ধরলা, এটাকে উচ্চতা ধরলা, তোমার তোমার হচ্ছে ক্ষেত্রফল বা আয়তন এটাতে কোনো প্রকার চেঞ্জ আসতো না আর কি। কিন্তু যেহেতু যথাক্রমে বলে দিছে, আমার যে অর্ডার, এই অর্ডারটা মেইনটেইন করে ভালো বা বেটার আর কি। আচ্ছা, তাহলে কাঠের বাক্সের আমরা যে বাইরের মাপ সেগুলো হচ্ছে আমরা পাইছি, ওকে, বা দিয়ে দেওয়া ছিল। এখন আমি ধরবো, কি ধরবো, বা মনে করব যে আমার যে বাক্সটা, এই বাক্সটার কাছের পুরুত্ব x, যেহেতু আমার ইউনিট ছিল সেন্টিমিটারে, তাহলে আমি ধরে নিব আমার এই বাক্সটার ভিতরের, আমার এই বাক্সটার কাছের পুরুত্ব x সেন্টিমিটার। তাহলে লিখো যে লেট বা ধরি বা মনে করি কিছু একটা লিখলেই হইল, লেট বাক্সটির পুরুত্ব ইকুয়ালস টু x সেন্টিমিটার। আমি হচ্ছে বাক্সটির পুরুত্ব ধরলাম কত, x সেন্টিমিটার। বুঝো, কিন্তু তুমি কিন্তু অলরেডি বাক্সটির পুরুত্ব ধরে ফেলছো x সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন তুমি বলো তো বাক্সটির ভিতরের, হ্যাঁ, বাক্সটির ভিতরের দৈর্ঘ্য কত হবে। তাহলে লিখো তো, সুতরাং কাছের বাক্সটির ভিতরের যে অংশ, ওই অংশ লেখা লাগবে না আর কি, ভিতরের দৈর্ঘ্যকে আমি ধরলাম, ধরো হচ্ছে a। আমার a কেন ধরা লাগবে, মানে এখানে আমি এবিসিডি কেন ধরবো, কারণ আমাকে এই জিনিসটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, কারণ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমার দিয়ে দেওয়া আছে। এই জন্য আমি এই বাক্সটির ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থেকে এবিসি ধরবো। তুমি যদি চাইতে এখানে এবিসি ধরতে পারতা, তাহলে সেই ক্ষেত্রে ভিতরের দৈর্ঘ্যকে তুমি অন্য কিছু ধরতে হবে। ধরো তুমি যদি বাইরের কাঠের মানে কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্যকে a, প্রস্থকে b আর উচ্চতাকে c ধরতা, তাহলে ধরো তুমি ভিতরের যে দৈর্ঘ্যটা সেটাকে ধরতা ধরো p,
তারপর ধরো প্রস্থকে কিউ আর উচ্চতাকে তুমি আর ধরতে পারতা বা এক্স ওয়াই জেড ধরতে পারতা, কিন্তু বাইরের আর ভিতরের জিনিসপাতিগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল দিয়ে ডিনোট করতে হবে তোমাকে ডেফিনেটলি। তাহলে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য হচ্ছে a ইকুয়ালস টু কত হবে তাহলে এই 8 মাইনাস 2x সেন্টিমিটার। আবার যদি তুমি x ধরছো তাহলে এখানে আবার x ধরা যাইতো না, p কিউ আর ধরতে পারতো, m n o p যে কোনো কিছু আর কি। আচ্ছা, তাহলে বাক্সটির ভিতরের প্রস্থ কত হবে? কেন 2x সেটা তো নিশ্চয়ই বুঝছো। কেন 2x? কারণ ধরো এই যে যারা আবার ভুলে গেছো তোমাদেরকে আবার বুঝাই দেই, এই যে 2x কেন হয়েছে দেখো, এই ধরো যে তোমার বাক্সটা, হ্যাঁ এই যে বাক্সটার থিকনেস হচ্ছে তুমি x ধরলা, তাহলে হ্যাঁ বাক্সটার থিকনেস ধরো x ধরলা, তাহলে এটা যদি 10 হয় তাহলে কি হবে, এখান থেকে x বাদ দিতে হবে, এখান থেকে x বাদ দিতে হবে, তার মানে x - x 2x। ওকে, আচ্ছা মনে পড়লো তো, তাই না? আবার প্রস্থকে আমি ধরবো হচ্ছে b ইকুয়ালস টু কত, b ইকুয়ালস হচ্ছে তোমার 6 - 2x সেন্টিমিটার। বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, আর আরেকটা আছে কি বলতো, আরেকটা আছে তোমার উচ্চতা। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা, বাক্সটির ভিতরের উচ্চতা c ইকুয়ালস টু আমি ধরলাম হচ্ছে তোমার কত 4 - 2x সেন্টিমিটার। আচ্ছা, তাহলে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা মোটামুটি ধরে ফেলছি। এখন আমাকে যে ডাটা দিয়ে দেওয়া আছে যে এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার, 88 বর্গ সেন্টিমিটার। তাহলে চলো আমরা হচ্ছে এই ডাটা দিয়ে করে ফেলি। যে দেখো, যেহেতু ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, তুমি তো জানো যে আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 * AB + BC + CA। তো এখানে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, তাহলে তুমি বলো ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে কোনটার কথা বলছে, কোন দৈর্ঘ্যটার কথা বলছে? এই যে এই দৈর্ঘ্যটা, এই প্রস্থটা, এই উচ্চতার কথা বলছে না, এটুকুর কথাই তো বলছে। তাহলে তুমি হচ্ছে এইটুক দিয়ে ম্যাথটা করে ফেলো, এটুক দিয়ে যদি তুমি ম্যাথটাকে করে ফেলো, তাহলে হচ্ছে আমি এই পুরাটুকুকে মুছে দিচ্ছি। ওকে, এই পুরাটুকুকে মুছে দিচ্ছি, এটা সহ মুছে দিই, কারণটা হচ্ছে আমার এইগুলা লাগবে না। তাইলে দেখো, তাইলে এখন তুমি লিখতে পারো না যে প্রশ্ন মতে, বা তুমি আগে লিখবা আমরা জানি বা উই নো লিখে যে আয়তাকার ঘনবস্তু বা সামথিং কিছু একটা, বা যেহেতু এখানে কাছের বাক্স আছে তো এটাও লিখতে পারো যে কাছের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল এরকম, ঠিক আছে? সো আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল ইকুয়ালস টু হোয়াট, 2 * AB + BC প্লাস হচ্ছে AC। ফাইন, তাহলে এখন তুমি যে জিনিসটা জানো সেটাকে হচ্ছে এখন এখানে অ্যাপ্লাই করবা। কিভাবে অ্যাপ্লাই করবা? এখন তোমার প্রশ্ন মতে দেখো, তোমাকে প্রশ্ন মতে বলে দিছে বা অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, প্রশ্ন মতে তোমাকে এখানে কি দিয়ে দিছে? প্রশ্ন মতে তোমার এই সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলছে হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। দ্যাট মিন্স 2 * AB + BC + AC ইকুয়ালস হচ্ছে তোমার 88। এখন তুমি জাস্ট এখানে AB, BC আর AC এর ভ্যালুটা বসাই দিবা, মানে AB, C এই তিনটা ভ্যালু জাস্ট বসাই দিবা। A এর ভ্যালু কত ছিল? 8 - 2x। B এর ভ্যালু কত? 6 - 2x প্লাস 6 - 2x ইনটু 4 - 2x প্লাস, তারপর এখানে a এর ভ্যালু কত? 4 - 2x, মানে এটা c এর ভ্যালু যদিও, আর a এর ভ্যালু হচ্ছে তোমার কত? 8 - 2x। তো আমি যেহেতু এখানে 2 দিয়ে গুণ করি না, কেন করি না? কারণ 2 দিয়ে ধর আমি উভয়কে ভাগ করে দিয়েছি, তাহলে আমার এখানে আসা হচ্ছে তোমার 44। তাহলে আমার এখানে আসা হচ্ছে 44। ওকে, আচ্ছা, তাইলে এখন তোমার কাজ হচ্ছে ভাই, তুমি শুধু এখান থেকে এখন এটাকে জাস্ট সলভ করবা, মানে এখান থেকে তুমি কিন্তু এখন x এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা খুব ইজিলি। তুমি এখন এখান থেকে এই x এর ভ্যালুটা কি করে ফেলতে পারবা? বের করে ফেলতে পারবা। তাহলে এটাকে আর করে দিতে হবে তোমাকে, বলো এটাকে আর করে দিতে হবে? আচ্ছা আসো করে দিই তোমাকে। 8 * 6 কত হয়? 48 মাইনাস 8 দুগুণে 16 16x মাইনাস 6 দুগুণে 12 12x প্লাস 4x স্কয়ার প্লাস 424 মাইনাস 6 দুগুণে 12x
মাইনাস 4 দুগুণে 8 মানে 8x প্লাস আবারও 4x স্কয়ার প্লাস 18 দিনের 4 32 মাইনাস 4 দুগুণে 8 8x মাইনাস 16x প্লাস 4x স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 44। তুমি একটা কাজ করো, সাধারণত আমরা যখন সলভ করি বা ইকুয়েশন লিখি তখন x স্কয়ার x এভাবে সিকোয়েন্সিয়ালি যায়। তাহলে তুমি দেখো এখানে 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার, তার মানে কত হয় 12x স্কয়ার। তাহলে লিখো, যোগ করো 12x স্কয়ার মাইনাস, কেন মাইনাস, কারণ এখানে যতগুলো x আছে সবকটার আগে মাইনাসই আছে, ঠিক আছে। তাহলে ধরো 16 আর 12 কত হয় 28, 28 এর সাথে আবার তুমি হচ্ছে 12 যোগ করো, 28 এর সাথে 12 যোগ করলে কত হবে 40, 40 এর সাথে তুমি হচ্ছে আবার 8 যোগ করো 48 মানে -48 আর কি, যেহেতু মাইনাসও আছে। ওকে 48 এর সাথে তুমি হচ্ছে আবার 8 যোগ করো 56, এটার সাথে হচ্ছে আবার তুমি 16 যোগ করো 66 আর হচ্ছে ওইখানে 6, তার মানে 72। আমি যদি ক্যালকুলেশনে ভুল না করে থাকি তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে -72x। যদি আমি ক্যালকুলেশনে ভুল না করে থাকি তোমরা আরেকবার রিচেক দিও, কারণ তোমাদের কাছে ভাই ক্যালকুলেটর আছে। আচ্ছা, তারপর হচ্ছে বাদবাকি সংখ্যাগুলোকে যোগ করো। যে সংখ্যাগুলো ছিল 48, ওকে, এটার সাথে 24 যোগ করতেছো, 48 এর সাথে 20 যোগ করলে 58, 68, তারপর হচ্ছে তোমার 72 এর সাথে তুমি হচ্ছে 32 যোগ করো, 72 এর সাথে যদি তুমি 30 যোগ করো তাহলে আসতেছে হচ্ছে 102, 102 এর সাথে আরো 2 যোগ করলে হচ্ছে তোমার 104। আমি এখানে যদি ভুল না করে থাকি তাহলে এটার অ্যান্সার হচ্ছে মানে এইটুকুর যোগফল হচ্ছে 104, আর আমি এখান থেকে হচ্ছে -44 টাকা এখানে নিয়ে আসি, ইকুয়ালস হচ্ছে তোমার 0। আচ্ছা, এখন তুমি জাস্ট হচ্ছে এগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলো, দেখবে যে তুমি খুব সুন্দর একটা রেজাল্ট পাচ্ছ। আসো এটুকু করে দেই। আচ্ছা, আমি তাহলে এই যে এইটুকুকে মুছে দেই না, এইটুক তো আমার কোনো কাজে লাগবে না, এইটুক তো আমার এখন কোনো কাজে লাগতেছে না। ওকে, তাহলে এইটাকে হচ্ছে উপরে উঠিয়ে দেই। এইটুকু হচ্ছে আমি একটু উপরে উঠিয়ে দিলাম। এখন দেখো পারবা কিনা, তাহলে কত আসে তোমার এখানে 12x স্কয়ার মাইনাস 72x, 104 থেকে তুমি 44 বাদ দাও, কত থাকে 60, তাই না? তাহলে প্লাস 60 ইকুয়ালস টু 0। আমার মনে হয় 12 দিয়ে কাটাকাটি যায়, 5 12 60, তারপর 6 12 হচ্ছে তোমার 72। তাহলে আমি যদি 12 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেই আমার খুব সুন্দর একটা ইকুয়েশন চলে আসবে, x স্কয়ার মাইনাস 6 12 72, তাই না, 6x প্লাস 5 12 60 ইকুয়ালস হচ্ছে 0। এখন তুমি যদি শুধুমাত্র এটাকে মিডল ফ্যাক্টর করে ফেলো তাইলে হয়ে যাবে। তাহলে কি হবে তোমার x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, প্লাস 5 ইকুয়ালস টু 0। এখন তোমরা চাইলে এটাকে হচ্ছে মিডল ফ্যাক্টর করতেও পারো, অথবা তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেটর থেকেও করে ফেলো তাইলেও হবে, তাইলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে করে ফেলো তাইলে হয়ে যাবে, ঠিক আছে, তাইলেও হয়ে যাবে। তাইলে দেখো এখান থেকে তুমি x কমন নিলে থাকবে হচ্ছে তোমার এই x মাইনাস 3 মাইনাস 2 যদি তুমি এখান থেকে কমন নাও, 6 না, এখান থেকে তো হচ্ছে কোথাও কি ভুল করছে, ও আমি মনে হয় ভুল করছি না, কারণ এখানে তো হচ্ছে তোমার শেট 3 দুগুণে তো 6 হয়। আমি একটু ব্লেন্ডার করে ফেলছি, এখানে এটা হবে তোমার এই x স্কয়ার মাইনাস 5x মাইনাস x, 5 একে 5 প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে এই হবে আমার প্লাস 5 ইকুয়ালস টু 0। এইবার ঠিক আছে, এবার করো। তাহলে এখানে কি আছে, এখান থেকে আমি হচ্ছে x কমন নিলাম, তাহলে দিস ইজ এই x মাইনাস হচ্ছে 5, তারপর কি -1, -1 যদি আমি কমন নেই তাহলে এখানেও হবে হচ্ছে আমার x - 5 ইকুয়ালস হচ্ছে তোমার 0। তাই প্রথমে যেটা করছিলাম সেটা কি ছিল, সেটা যদি তোমার এখানে 6 হইতো তাহলে 3 দুগুণে 6 ওই জিনিসটাকে হচ্ছে কনসিডার করে, আর এখানে যদি 5x থাকতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এখান থেকে কি লিখতে পারো,
এখন এখান থেকে লেখা যায় এখানে x - 5 আছে, এখানে x - 5 আছে, তো তুমি এখান থেকে x - 5 কমন নিতে পারো। x - 5 কমন নিলে এটা কি হবে, x - 5 * x - 1 = 0। তো সুতরাং এই x - 5 = 0, এটা হবে 0, অথবা কারণ যেহেতু দুইটা প্রোডাক্ট বা দুইটা গুণফল হচ্ছে 0, তাহলে এটা 0, অথবা অর এই x - 1 এটা ইকুয়ালস হচ্ছে তোমার 0। তাহলে এখন এই x ইকুয়ালস হচ্ছে তোমার 5, আর এখান থেকে x ইকুয়ালস তুমি পাচ্ছ 1। কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে কি, দেখো x ইকুয়ালস যদি 5 সেন্টিমিটার হয়, হ্যাঁ, এটা দেখো আমার যেখানে উচ্চতাই 4 সেন্টিমিটার, আমার যেখানে উচ্চতাই 4 সেন্টিমিটার, তো সেখানে একটা জিনিসের থিকনেসই 5 সেন্টিমিটার, এই জিনিসটা খুবই ব্যাখাপ্পা একটা অ্যান্সার আসে, খুবই ব্যাখাপ্পা একটা অ্যান্সার আসে, তাই না? কারণ একটা জিনিসের যেটা উচ্চতাই 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার করতে হবে, যে আমাদের যে ছোট্ট যে স্কেলটা আছে না, ওটাও তো মোটামুটি হচ্ছে 15 সেন্টিমিটার, তার মানে আরো একটু ছোট আর কি উচ্চতা, ওটা অর্ধেক ধরো, তাই না? এইটুকু একটা জিনিসের থিকনেস যদি হচ্ছে এত মোটা হয়, জিনিসটা খুব দেখাপ্পা লাগে। তো এই জন্য হচ্ছে আমরা শুধুমাত্র x = 1 মানে পুরুত্ব, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করব। তো সুতরাং আমার এই যে কাঠের যে বক্স, সেই বক্সের পুরুত্বকে আমরা কত ধরে নিব, বক্সের পুরুত্বকে আমরা ধরে নিব 1 সেন্টিমিটার। এটা অ্যাকচুয়ালি ধরো 5 সেন্টিমিটার কোন দিক থেকে আসলে ভুল না, কারণ তো ধরো মাইনাস তো আর আসে নাই, মাইনাস আসলে না আমরা বলতে পারতাম যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল বা পুরুত্ব নেগেটিভ হইতে পারে না। এটা না এটা আমরা ধরতেছি না কেন, কারণ হচ্ছে ব্যাকআপটা লাগবে জিনিসটা, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এই জিনিসটাকে আর অ্যাকসেপ্ট করব না। তো তুমি জাস্ট গ্রহণযোগ্য নয় লিখলেই হবে, অথবা লিখে দিতে পারো যে গ্রহণযোগ্য নয়, একটা রিজন তো দিতে হবে কেন গ্রহণযোগ্য নয়, কারণটা হচ্ছে কি উচ্চতার চাইতে বেশি তো আর তোমার পুরুত্ব হইতে পারে না, এই জিনিসটা তুমি লিখে দিতে পারো চাইলে, ঠিক আছে? আসো তারপরে ম্যাথসে যাই। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, এই যে একটি দেয়ালের দৈর্ঘ্য, উচ্চতা আর পুরুত্ব দিয়ে দেওয়া আছে। আচ্ছা, বেশ ভালো কথা, দেওয়ালের দৈর্ঘ্য আর উচ্চতা আর পুরুত্ব, ফাইন। একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাও দিয়ে দেওয়া আছে, তাহলে দেয়ালটির ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা বের করে। এটা খুব ইজি। তুমি কি করবা জানো, তুমি হচ্ছে এই দেয়ালের আয়তন বের করবা, তারপর ইটের আয়তন বের করবা, তারপর দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করে দিলেই তুমি হচ্ছে ইটের সংখ্যা পেয়ে যাবা। সবাই বুঝছি? দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করে দিলেই তুমি হচ্ছে ইটের যে আয়তনটা, সরি আমার যে প্রয়োজনীয় যে ইট বা ইটের যে সংখ্যাটা, সেটা তুমি পেয়ে যাবে। তাহলে এটা করো, তো এটা করো। তুমি ফার্স্টে গিভেন লিখো যে তুমি দেয়ালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেটা দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, তো লিখো গিভেন দেয়ালের এখানে লিখলে হবে, পরে হচ্ছে আমি ধরো ই দিয়ে দিব, দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে কত, 25 মিটার, দেয়ালের প্রস্থ হচ্ছে কত, 6 মিটার, দেয়ালের উচ্চতা হচ্ছে কত, উচ্চতা তো না, আমি তো সরি, দেয়ালের হচ্ছে পুরুত্ব, যেহেতু থিকনেস ওটা বুঝাইছে আর কি, পুরুত্ব হচ্ছে আমার 30 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে পুরুত্ব দিয়ে দেওয়া আছে হচ্ছে আমার 30 সেন্টিমিটারে। এখন যে কোনো একটা করতে হবে, আইদার হচ্ছে আমি দৈর্ঘ্য প্রস্থকে হচ্ছে সেন্টিমিটার নিয়ে যাবো, নাহলে পুরুত্বকে হচ্ছে মিটার নিয়ে যাবো। কিন্তু আমি যদি ইটগুলোর ক্ষেত্রে দেখি, ইটগুলো সবকিছু তোমার সেন্টিমিটারে দিয়ে দেওয়া আছে, তাহলে আমি এক কাজ করি, দৈর্ঘ্য আর প্রস্থকে আমি সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে আমার জন্য অনেকটা ইজি হবে। কারণটা দেখা যায় যে আমি যদি এটাকে মিটারে নেই, আবার আমার ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোকে মিটারে নিতে হবে, কারণ ইউনিটটা কিন্তু অলওয়েজ সেম রাখতে হবে। এটা কিন্তু মাস্ট, লিখো ইউনিট মাস্ট বি সেম, খাতায় লিখে রাখো, ইউনিট মাস্ট বি দ্য সেম, ইউনিট অবশ্যই সেম থাকতে হবে। তাহলে দৈর্ঘ্য যে 25 মিটার, তাহলে 25 ইনটু হচ্ছে আমি 100 দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে, এটা হচ্ছে সেন্টিমিটারে চলে আসবে, তার মানে 2500 সেন্টিমিটার। এখান থেকে পাবো 6 ইনটু 100 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার কত, 600 সেন্টিমিটার, তাই তো? তাহলে দেখো দেয়ালের দৈর্ঘ্য পাইছে হচ্ছে আমি 2500 সেন্টিমিটার, আর প্রস্থ পাইছে হচ্ছে আমি 600 সেন্টিমিটার, আর পুরুত্ব তো আমার আগে থেকেই ছিল 30 সেন্টিমিটার। ওকে, আচ্ছা ফাইন। তারপর এখন কি করবা, তাইলে তুমি হচ্ছে দেয়ালের যে আয়তন সেটা বের করে ফেলো। সুতরাং লিখো, সুতরাং দেয়ালের আয়তন, এটা এই পেজে আমরা করে ফেলে, চলো। সুতরাং দেয়ালের আয়তন বা ভলিউম,
দেয়ালের আয়তন কি হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তুমি চাইলে উইনো দিয়ে আয়তন ইকুয়ালস টু লিখে ফেলতে পারো। তো এত কিছু আর ভাইয়া লিখতেছি না, কারণ তোমরা তো এগুলো জানো কিভাবে কি লিখতে হয়। তারপর 600 ইনটু হচ্ছে তোমার কত? 30। বাট আমি আরো একবার তোমাকে সতর্ক করে দেই, তোমার কিন্তু মাস্ট বি ইউনিট, হ্যাঁ, ইউনিট গুলো কিন্তু সেম রাখতে হবে। তুমি যদি হচ্ছে মিটার সেন্টিমিটার একসাথে মিলাই ফেলো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে ঘেচাং করে ফেলি, এখানে মাথা আমাদের কোনো দরকার নাই, কারণ তোমাদেরকে একদম সাইন্টিফিক ক্যালকুলেটর, অনেক ভালো ভালো ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে। সো প্রপার ইউজ অফ ইওর ক্যালকুলেটর। 2500 ইনটু 600 ইনটু হচ্ছে তোমার 30, হুইচ ইজ 45000000। তাহলে এখন হচ্ছে তোমার 45000000। তো তুমি চাইলে এটাকে এই যে ফিজিক্সের মতো করে 45 ইনটু 10⁶ এখানেও নিতে পারো। তো আমি আয়তনটা লিখে দিলাম সেন্টিমিটার কিউব। আয়তনটা আমি লিখে দিলাম সেন্টিমিটার কিউব। দেখো আমার দেয়ালের কাজ কিন্তু শেষ। দেয়ালের কাজ মানে দেয়ালের আয়তন বের করার কাজটা কিন্তু আমি করে ফেলছি। এখন আসা হচ্ছে আমি ইটের কাছে যাই। ইট কি বলছে? মানে ইটের আবার কি বলবে? ইটের হচ্ছে কি কি ডাটা দিয়ে দেওয়া আছে লিখো। আবার বা এগেইন কিছু একটা লিখে শুরু করলে হবে। এগেইন বা নাও। এগেইন ইটের তুমি কি বের করবা? ইটের দৈর্ঘ্য বের করবা, ইটের প্রস্থ বের করবা, ইটের হচ্ছে আরেকটা, সরি বের তো আর করবা না, দিয়ে দেওয়া আছে। ইটের উচ্চতাও তোমার দিয়ে দেওয়া আছে, উচ্চতা। তাহলে এখন জাস্ট ভ্যালুগুলো বা ডাটাগুলো এখানে বসাও। ইটের দৈর্ঘ্য হচ্ছে কত? ইটের দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে রাখতে পারো, অসুবিধা নেই। তারপর প্রস্থ হচ্ছে আমার 5 সেন্টিমিটার, ফাইন 5 সেন্টিমিটারেই রাখো। আর উচ্চতা হচ্ছে আমার 3 সেন্টিমিটার, তাহলে এটাকে 3 সেন্টিমিটারে রাখো। তাহলে তুমি এখন খুব ইজিলি ইটের আয়তন বের করে ফেলতে পারবা। তাহলে লিখো যে সুতরাং এক একটা ইটের আয়তন, হ্যাঁ, ইটের আয়তন বা ভলিউম, ইটের আয়তন কত হবে? তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে 10 ইনটু 5 ইনটু 3, 10 ইনটু 5 ইনটু 3, আমরা 50, 150 আসে আর কি, তাই না? 150 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার, 150 সেন্টিমিটার কিউব বা হচ্ছে ঘন সেন্টিমিটার। তারপর কি হবে তাইলে বলো? ইটার আয়তন বের করে। তাহলে এখন লিখো যে সুতরাং প্রয়োজনীয় ইট সংখ্যা। এখন তুমি যদি প্রয়োজনীয় ইট সংখ্যা একবারে ডাইরেক্ট লিখে বের করে ফেলতে পারো তাইলেও হবে, অথবা তুমি রৈখিক নিয়মে করো যে এইটুকুর জন্য লাগে একটা ইট, তাহলে ওইটুকুর জন্য কত লাগবে এটাও বের করে ফেলতে পারো যে 150 সেন্টিমিটার কিউবের জন্য লাগে হচ্ছে আমার একটা ইট, তো সুতরাং এতটুকু আয়তনের জন্য আমার কতটা লাগবে। অথবা তুমি প্রয়োজনীয় ইট সংখ্যা একদম হচ্ছে ডিরেক্ট করে ফেলতে পারো। প্রয়োজনীয় ইট সংখ্যা কত আসবে? দেখো তোমার টোটাল যে ভলিউম সেটা কত ছিল? টোটাল মানে দেয়ালের আয়তন ছিল হচ্ছে তোমার এই যে 45000000। তাহলে দেখো 45000000 ডিভাইডেড বাই হচ্ছে কত? ডিভাইডেড বাই হচ্ছে তোমার 150। তো তাহলে হচ্ছে আমি এটাকে 150 দিয়ে ভাগ করে দিই। 3 এর পর 5টা শূন্য মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ ইট লাগবে। আমি যদি ভুল না করে থাকি, আমার ইট লাগবে কয়টা? 3 লাখ। তাহলে ইটের সংখ্যা এত টি লিখে দিতে পারো, এত টি। The number of bricks equals 3 lakhs. Okay?